ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব আপনাদের সাথে, এই ঘটনাটি খুবই ইন্টারেস্টিং একটি ঘটনা। পার্সোনালি ঘটনাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো আশা করি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। এই ঘটনাটা যিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে রাকিব। তো আমি তার মতো করে বলার চেষ্টা করব, আপনারা শুনতে থাকুন। আমার বাড়ি পুরান ঢাকার টিকাতলিতে। তো আমি একদিন সন্ধ্যার পরে, বলতে যেমন রাতের 11টা সাড়ে 11টার দিকে আমি একটু বাসা থেকে বের হই স্মোক করার জন্য। তো আপনাদের আরো একটা কথা বলে রাখা ভালো যে আমার বাসার সামনেই একটা খ্রিস্টানদের গ্রেভইয়ার্ড ছিল, তার একটু সামনে ছিল একটা লাশ কাটা ঘর। তারপরে কিছুদিন হেঁটে গেলে সেখানে পরে একটা কবরস্থান এবং সেখানে একটা লাশ গোসল করানোর ঘর ছিল, যেখানে লাশ গোসল করিয়ে তারপরে কবরস্থানে নেওয়া হয়। তো আমি সেদিন রাতে বের হলাম, বের হয়ে স্মোক করছিলাম এবং ফোনে কথা বলছিলাম আমার গার্লফ্রেন্ডের সাথে। তো আমি হাঁটাহাঁটি করলাম। তো মূলত পরিবেশটা সুন্দর। আর যেহেতু আপনারা অনেকে যারা ঢাকা শহরে থাকেন, তারা দিনের বেলা যেই ঢাকা শহরটা যেরকম দেখেন, রাতের বেলা কিন্তু অনেকটা সুন্দর লাগে। যেমন নীরব থাকে, গাড়ি ঘোড়ার যানজট থাকে না, মানে খুবই সুন্দর লাগে দৃশ্যটা। তো ঠিক আমার কাছেও তেমনই লাগছে। আমি সেদিন দেখলাম যে মানুষজন কিছু কম আছে, কিছু লোকজন হাঁটাহাঁটি করতেছে, কিছু কিছু দোকানপাট খোলা, মূলত যে চায়ের ছোট ছোট টং দোকানগুলা খোলা, এবং আশেপাশে কিছু কুকুরও সেখানে হাঁটাহাঁটি করে। মানে এক কথায় পরিবেশটা সুন্দর লাগছে অনেক। তো সেদিন থেকে মূলত আমি প্রতিদিনই বের হই এবং সেই দিন মূলত আমি হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে সেই খ্রিস্টানদের যে গ্রেভইয়ার্ড ছিল সেইটার ভিতরে চলে গেছিলাম। তো মোটামুটি বেশি ভিতরে না, মানে অল্প কিছু ভিতরে ঢুকে সেখানে একটা দেয়ালের সাথে ঢেলান দিয়ে বসে স্মোক করলাম, পাশাপাশি আমি ফোনে কথা বলছিলাম। তো সেদিন আমি চলে আসি। তো রীতিমতো এটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে যায় যে প্রতিদিন রাতে আমার খাওয়া দাওয়া শেষ করে বাইরে না বের হইলে আমার মানে মন টিকে না ঘরের মধ্যে, এরকম একটা অবস্থা। তো বলে রাখা ভালো যে এখানে আমরা থাকতাম 5 তলার উপরে। তো আমার মা আমাকে প্রায় সময় বলতো যে খাওয়া দাওয়া করে কি দরকার তোর এই নিচে যাওয়ার, কিন্তু আমি এটা শুনতাম না। মা আমাকে নিষেধ করতো, কিন্তু আমার এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। তো এরকমই একদিন আমি স্মোক করতে করতে আর ফোনে কথা বলতে বলতে আমি চলে যাই সেই লাশ কাটা ঘরটার, যেটা আপনাদের আগেই বলছি, সেই লাশ কাটা ঘরটার আশেপাশে। তো সেখানে দাঁড়িয়ে আমি স্মোক করতেছিলাম। ঠিক সেই সময়টায় আমার নাকে একটা পচা দুর্গন্ধ আসে। তা আমি হয়তো আশেপাশে তাকিয়ে দেখি যে আমি সেই লাশ কাটা ঘরটার কাছে, এবং আমি চিন্তা করলাম হইতে পারে যে এটার ভিতরে কোনো লাশ আছে, যেটাকে হয়তো কালকে কবর দেওয়া হবে। তো সেই দিনটা গেল, আমি বাসায় চলে আসি। ঠিক তার পরের দিন আবার আমি এরকম বের হই। তো স্মোক করতে করতে আর ফোনে কথা বলতে বলতে আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম। তো হঠাৎ করে মানে আমি খেয়াল করি যে আমি সেই লাশ কাটা ঘরটার কাছে, এবং আমার নাকে একটা পচা দুর্গন্ধ আসতেছে। তো যাই হোক, সেখান থেকে আমি সিগারেট শেষ করি, তারপর আমি আস্তে আস্তে বাসায় চলে আসি। তো আমি বিষয়টা তেমন বেশি একটা সিরিয়াস ভাবে নিই না। তো ঠিক তার পরের দিন আমি একইভাবে আবারও বের হই। তো সেদিন আমি যেহেতু অন্য দিকটার দিকে গেছিলাম, যে প্রতিদিন এক দিকটা হয়তো ভালো লাগে না,
তাই আমি অন্যদিকে যাই। তো অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছি আর ফোনে কথা বলতেছি, কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করি যে আমি সেই লাশ কাটা ঘরটার কাছে আমার নাকে একটা পচা দুর্গন্ধ আসতেছে। তো সেদিন আমি বিষয়টা তেমন বেশি একটা আমলে নেই না, কিন্তু আমি ভাবি যে হয়তো মানে প্রতিদিন হাঁটাহাঁটিতে আমার পা গুলা এমন হয়ে গেছে যে আমার চোখে দেখার প্রয়োজন পড়ে না, আমার পা গুলাই আমাকে নিয়ে যায় বিভিন্ন জায়গায়। মানে এরকম বিষয়টা হতে থাকে। কিন্তু সেদিন একটু খারাপ লাগছে। আর মূলত আমার যে খেয়াল করি আমি যখন যে আমি এখানে এসে গেছি, যখন আমি আসি তখন মূলত আমি খেয়াল করি না। ঠিক যখন সেই পচা যেই দুর্গন্ধটা আমার নাকে আসে, একটা লাশ পচা গন্ধ যেরকম হয় ওরকম, তখনই মূলত আমার হুঁশ ফিরে আসে যে আমি এই জায়গাটাতে চলে আসছি। তখন আমি আশেপাশে তাকায় দেখি যে হ্যাঁ, সিরিয়াসলি আমি চলে আসছি। তো পরের দিন ঠিক একই অবস্থা, এবং সেদিন আমি মানে আমার মাথাটা মানে ঠান্ডা মাথায় আমি ভাবি, এবং বাসা থেকে বের হওয়ার সময় আমি ভাবতাছি যে আজকে আর আমি ওই লাশ কাটা ঘরের ওইখানে যাব না। তো আমি অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখানে সেখানে ফোনে কথা বলতে বলতে, কিন্তু সেই দিন আমি হঠাৎ করে খেয়াল করে দেখি আমি সেই লাশ কাটা ঘরটার কাছে, এবং আমার নাকে সেই পচা দুর্গন্ধ। তো সেদিন মূলত আমি অনেকটা ভয় পেয়ে যাই এবং বাসায় চলে যাই। তো তারপরের দিন থেকে আমি মূলত চিন্তা করি যে না, আজকে আমি বাইরে যাব না, আমার মেন্টালিটি হয়তো সমস্যা হয়ে যেতেছে দিন দিন। এইটা ভেবে আমি সেদিন স্মোক করার জন্য আমার যে সিগারেট, সেটা আমি বাসায় যাওয়ার সময় বিকালে আমি নিয়ে নেই। বাসায় যেয়ে সেদিন আর আমি খাওয়া দাওয়ার পরে নিচে নামি না, আমি আমার ছাদে হাঁটাহাঁটি করি। তো ছাদে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আমি আমার রুমে চলে যাই রাত্রে প্রায় 12টার দিকে। তো তখন আমি শুয়ে পড়ি। কিন্তু সেদিন মানে হঠাৎ করে আমি দেখি যে আমার রুমের মধ্যে একটা পচা দুর্গন্ধ, লাশ পচা দুর্গন্ধ, যে গন্ধটা আমি সেই লাশ কাটা ঘরের সামনে পাইতাম প্রতিদিন। কিন্তু আজকে আমি দেখতাছি সেই দুর্গন্ধটা আমারই রুমের মধ্যে আমার নাকে আসতেছে। তো তখন আমি সেই রাতটা কোনোভাবে পার করি। তো আমি ভাবি যে হইতে পারে যে আমার মনের ভুল, আমি পরপর কয়েকদিন সেখানে চলে গেছিলাম ভুলবশত, হইতে পারে আমার এরকম মানে আমার হ্যালোসিনেট হইতে পারে। তো পরের দিন ঠিক আমি একইভাবে সেই ছাদে হাঁটাহাঁটি করি, হাঁটাহাঁটি করে তারপর আমি রুমে চলে যাই। রুমে গিয়ে শুয়ে পড়ি। তো হঠাৎ করে আমি দেখি যে আমার রুমের মধ্যে সেই পচা দুর্গন্ধ, এবং আমি যখন মানে যেই দিক থেকে গন্ধটা আসতেছিল, আমি যে দিকে ফিরে শুয়েছিলাম, মানে আমার মনে হইতেছে পেছন দিক থেকে বিকট গন্ধ। মানে প্রতিদিন যেরকম গন্ধটা আমি পাইছি, কিন্তু ওই দিন ছিল এর চেয়ে তীব্র একটা দুর্গন্ধ। তো আমি সেখানে ঘুরে তাকাই। তো ঘুরে তাকিয়ে আমি যেই দৃশ্যটা দেখি যে আমার পাশে একটা লাশ রাখা, সেই লাশটা থেকে দুর্গন্ধগুলা ছড়াইতেছে। তো এবার আমি ভয় পেয়ে যাই এবং আমার মাকে চিৎকার করে ডাকি। আমার মা আসে সেখানে। মা এসে মাকে আমি বিস্তারিত সব ঘটনা খুলে বলি যে মা, আমার সাথে এরকম ঘটনা ঘটতেছে। তখন মা আমাকে বলে যে এগুলা কিছুই না, তুই দোয়া পড়ে ঘুমা। তো মা আমাকে দোয়া পড়ে ফু দিয়ে চলে যায়। তো ওই রাতে আর আমি কিছু দেখি নাই। তো পরের দিন মা আমাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়। তো সেই হুজুরটা আমাকে দেখে আমাকে তাবিজ দেয় এবং পানি পড়া দেয়, আর কয়েকটা তাবিজ দেয়, যে বলে যে এই তাবিজগুলো তুমি ঘরের চার কোনায় ঝুলিয়ে দিবা। তো ঠিক পরের দিন একইভাবে আমি, আর মা আমাকে আরেকটা কথা বলে যে তুই আর কখনো ছাদে যাবি না, আর খাওয়া দাওয়ার পরে রাত্রে নিচেও যাবি না, তুই বাসায় থাকবি। তো যাই হোক, সেদিনও আমি আর ছাদেও যাই না,
কোথাও যাই না। তো আমি খাওয়া দাওয়ার পরে আমার রুমের মধ্যে আমি চেয়ারে বসে বসে আমি গান শুনতেছিলাম। তো এরকম গান শুনতেছিলাম, ঘরে লাইট অফ ছিল। তখন মানে হঠাৎ করে আমার গানের যে মিউজিক প্লেয়ার চলতেছিল সেটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়, এবং আমার সেই জানালা দিয়ে শো শো করে বাতাস ঘরের মধ্যে প্রবেশ করতেছিল। তো ঠিক মনে হইলো যে দুর্গন্ধ কিছু একটা আমার রুমে প্রবেশ করলো, অনেক জোরে একটা দমকা হাওয়া। তো আমি সেখানে জানালার পাশেই আমি বসা ছিলাম, মানে পুরো ঘরটা মুহূর্তের মধ্যে বিকট দুর্গন্ধে ভরে গেল। তখন আমি চিৎকার করে আমার মাকে আবারও ডাকি, মা দৌড়ে আসে। এসে মা সেখানে লাইট অন করে, এবং আমি এরকম ভাবে যে চেয়ারটার মধ্যে বসেছিলাম, মানে সেখানে মনে হইতাছিল যে আমি জমে গেছিলাম, মানে আমি কোনো নড়তে চড়তে পারতেছিলাম না। যে আমি উঠে যে লাইটটা অন করব সেটা করার মতো মানে শক্তি আমার শরীরে নাই। জাস্ট আমি সবকিছু মানে বইসা থেকে আমি সজ্ঞানে আছি, ঘুরতেছে ফিরতেছে, এমনকি শব্দ করতেও কষ্ট হইতেছিল। তারপরও আমি অনেক কষ্ট হঠাৎ করে শব্দ করি, আমার মাকে ডাকি। মা এসে লাইট অন করে এবং আমাকে অনেক বকাঝকা করে, এবং পাশাপাশি সেই তাবিজগুলা ঘরের চার কোনায় চারটা লাগায় দেয়। এবং একটা তাবিজ ওইটা আমার শরীরে মানে আগেই লাগায় দেওয়া হয়েছিল। তো পানি পড়া মা ছিটায় দেয় পুরো ঘরের মধ্যে এবং আমাকেও খাওয়ায় দেয়। তো তারপর থেকে আমার সাথে এরকম কোনো ঘটনা আর ঘটে নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। যদি আপনাদের ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন, এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।